তাহলে আপনি যে সাথে তার সংস্কৃতির তফাৎ আছে না? আপনি এখনো আপনার থেকে যে নাকি বড় সিগারেট খাওয়ার অভ্যাস থাকলে তার সামনে খাবেন না। আর আমি ওখানে দেখেছি শিক্ষকের প্যাকেট থেকে ছাত্র সিগারেট নিয়ে খাচ্ছে। যদি বলেন এটা কি সম্ভব? একজন হেডমিস্ট্রেস স্কুলে মিসেস জর্জিয়া, উনি আমাদের সাথে বসে গল্প করতেছে। ওনার মেয়ে আসলো মেডিকেল স্টুডেন্ট। তার এসে বললো, এক্সকিউজ মি মাম, প্যাকেটটা নিয়ে একটা সিগারেট নিল। তারপরে মায়ের কাছে লাইটারটা চাইল। কি বুঝলেন? লাইটারটা চাইল। এটা কিন্তু তাদের জন্য কিছু না, এটা তাদের সংস্কৃতি, তাদের সমাজ ব্যবস্থা। আমার সমাজ ব্যবস্থা যে আলাদা, আমি যে ওদের থেকে আলাদা জাতি, এটা তো প্রমাণ হয় না। আমি পরে বললাম যে দেখো, ইংরেজিতে বলছেন, বাংলায় বলতে চাই কি, এই যে তোমার মেয়েটা তোমার থেকে সিগারেটটা নিল, তুমি লাইটারটা দিয়ে হেল্প করলা, এটা আমার দেশে ব্যবসা। আমি যদি জানি সে আমার একদিনের বড়, আমি যদি জানি যে সে আমার একটা সুপুরে পড়ে, বা ফাদার মাদার বাদার যাই থাকুক, ওপেনলি তাদের সামনে সিগারেটটা না আর এভাবে সিগারেট চাওয়া ইম্পসিবল। তাইলে মাইর খেয়ে দেবে, স্কুল থেকে বাইর করে দেব। তো মায়ের থেকে সিগারেট খাওয়ার, শিক্ষকের থেকে নিয়ে সিগারেট খাওয়ার মধ্যে ডিফারেন্সটা কি? কোনো ডিফারেন্স আছে? নাই। সুতরাং এই জন্য সাংস্কৃতিক পরিমণ্ডলটা অনেক বড়। তবে হ্যাঁ, আমাদের দেশে অনেক জিনিস হারিয়ে গেছে। যেমন আপনি যদি মাছ বলেন, অনেক রকমের মাছ হারিয়ে গেছে, আপনার নামই মনে নেই। কারণ বাজারে গেলে পান না, দেখেন না, খোঁজেন না, ঠিক না? অনেক ধরনের গাছ হারিয়ে গেছে। সেটাকে আমরা কিন্তু আবার নতুন করে কি করি না, ইন্ট্রোডিউস করার চেষ্টা করি না। জিয়া রহমান এই জিনিসটাই করছিলেন, অর্থাৎ যে আমাদের হাজারো বৎসরের লালিত যে বিষয়টা। জিয়া রহমানের আম্মা জাহানারা বেগম রানী, উনি নজরুল গীতি, প্রথম আকাশবাণী ক্যালকাটা, তারপরে পাকিস্তান বেতার করাচি। কখন? ব্রিটিশ ভারত। ব্রিটিশ ভারতের ধর্মীয় গোড়ামির কারণে মুসলমানরা তো এই সাংস্কৃতিক চর্চা থেকে অনেক পিছিয়ে ছিল। এটা অপরাধ মনে হইত, এটা অধর্ম মনে হইত, ইংরেজি শিখলে ইসলাম নষ্ট হয়ে যায়, এটা গোড়ামি ছিল। যে কারণেই ভারতবর্ষে মুসলমানরা অনেকটা পিছিয়ে পড়ছিল। কিন্তু দেখেন তো, দেশ স্বাধীন হয়েছে, এখন তো এই সমস্যাগুলি নাই। সেই সময় একজন পাড়াগাঁয়ের মেয়ে, জিয়া রহমানের আম্মা জাহানারা রানী, তিনি তখন ওই গণ্ডি পের হয়ে ওই পর্দা ছেড়ে কিন্তু সঙ্গীত জগতে আসছেন। স্বাভাবিক কারণে মা যদি গান গায়, তার সন্তানরা তো মায়ের কোলে মাঝে মাঝে গান শোনে। আর কিছু না হলেও ঘুম পাড়ানোর সময় তো মাথায় বলে গান শোনায়। আমি যদি বলি যে জন্মসূত্রে জিয়া রহমান বাংলাদেশের সংস্কৃতির খুব দুর্বল ছিলেন, আমি যতটুকু তাকে সামনে থেকে দেখেছি, উনি কোনো সভা করতেন না। প্রথমত হলো যে মনিরুজ্জামান সাহেবের একটা গান লেখা আছে, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। এই গানটা শুরু করতেন, এটা দলীয় সঙ্গীতকে তিনি দিলেন, ঘোষণা দিলেন, ন্যাশনাল কি পার্টি থিম সং। এই গানটা তো মাস। দ্বিতীয়ত হলো যে কোনো দুই একটা দেশাত্মবোধক গান চাই। ওখানে কিন্তু ওই আধুনিক বাংলা গান এটা সেটা না। আর যেখানে দেখিবে ছাই কুড়িয়া দেখো তাই, পেলো পেতো গেল অমূল্যরত্ন। আপনাদের সাংস্কৃতিক জগতে একজনের নাম কি ব্ল্যাক ডায়মন্ড, বেবি নাজনীন। বেবি নাজনীন যে উনি রংপুর থেকে নিয়ে আসলেন, কোনো একটা অনুষ্ঠানে গান গেছে, ওর বয়স বোধহয় 7-8 নিতে পারে। তখন তো
তো ওর বাবা বাঁশি বাজাতো, একটা প্রাইমারি স্কুলের মাস্টার। আমাদের যুবদল অফিসে 3 বসে রয়েছে, আর চুপচাপ বসে রয়েছে, কেউ কিছু জিজ্ঞেস করবে কি? ওদের কার কাছে আসে, ওরা না জিজ্ঞেস করবে। কিছুক্ষণ পরে একটা টেলিফোন আসলো বঙ্গবন্ধু থেকে দুপুরবেলা। তো টেলিফোন, যেহেতু আমি দপ্তর সম্পাদক ছিলাম, আমার তো থাকছে তো স্বাভাবিক, টেলিফোনটা ধরার পরে যাও বললো কি, দেখেন আপনাদের সামনেই একটা ছোট্ট বাচ্চা মেয়ে বসা আছে, আব্বা আছে, ওদেরকে আজকে রাত্রিটা থাকা খাওয়ার ব্যবস্থা করে ঢাকা। আর আপনাদের সকল নেতৃবৃন্দ আসলে আপনাদের যত ফাংশন হবে, এই মেয়েটাকে আপনাদের ফাংশনে গান দিতে। সেদিন যদি জিয়াউর রহমান ওখান থেকে ঘুরে না আসতো, আজকে কি বিভিন্ন রাজনীতি হওয়ার সুযোগ পাইত? কারণ অনেক প্রতিভা কিন্তু লালনের অভাবে, চর্চার অভাবে, পরিচর্চার অভাবে হারিয়ে যায়। এই লুকানো যে এগুলিকে ঘুরে আনা, সুতরাং আমাদের মনে করেন আমরা অস্ত্র নিয়ে যুদ্ধ করলাম, আবার তখন তো লেখনী নিয়ে যুদ্ধ হয়েছে, স্বাধীন বাংলাদেশের জন্য। অস্ত্রের যুদ্ধ থেকে মানুষকে বেশি সাহসী শক্তিশালী করছে। সবসময় একটা উত্তেজনা আমাদের আসে স্বাধীন বাংলাদেশের জন্য। কত সুন্দর সুন্দর দেশাত্মবোধক গান, চরমপত্রে তো 60% মিশা কথা থাকতো, কিন্তু এমন রস দেওয়া প্রচার করতো, মানুষ মনে করতো এই গায়া পড়ছে, এই গেছে গা, এই মাইকে মায়ের মুক্ত হয়ে গেছে গা, তাই না? তাই এটা যুদ্ধে কত বড় অবদান খেয়াল করছে। সুতরাং গানের মধ্য দিয়ে মানুষকে মাতানো যায়। যেমন এই জাসাদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লোকমান হোসেন ফকির, এই জগতে না জানলেও উজ্জ্বল ভাইরা জানে, তাদের সময় লোকমান হোসেনের গানের বেশ কয়েক। তার প্রখ্যাত গান বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে। ওনার আরেকটা গান এমন একটা মানুষ এনে যে না যার অর্থ না, এটা বলে না বিচারপতি গেছে। তাই এরকম যেমন আমাদের দেশে আছে কি, তোমরা যাদের মানুষ বলো না গান, একটা সিনেমার গান, যদিও যাদের কান্না শুনে না, তারও মানুষ আছে তাদের প্রাণ, আমি চোখের জলে শোনাই তাদের গান। এই আমার সমাজের একটা চিত্র ফুটে ওঠে না নাকি? দেখে এলাম, ঘুরে এলাম, প্রশান্ত সাগর পাড়ি দিলাম, আমার মায়ের মতো কবু দেখিনি, সে যে আমার জন্ম। সুতরাং আপনারা যদি সংস্কৃতি জগতের লোক হন, এটাকে যদি আসলে লালন করেন, ধারণ করেন, এটা তো বিস্তার প্রসার করারও দায়িত্ব আপনাদের আছে। আপনাদের মুখ দিয়ে সেই কথাগুলি বললে তো মানুষ উদ্বেলিত হবে নাকি, উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে। সেই কাজটা না করে যদি আপনারা খালি বক্তৃতাই দেন, অন্যেরা যেরকম দেয় আপনারাও এরকম দেন, তাহলে আপনার মধ্যে আমার মধ্যে ডিফারেন্সটা ঢুকে। আপনি যে সাংস্কৃতিক দল করেন, যারা সাংস্কৃতিক চর্চা করেন, তা আপনিও যে বক্তৃতা দেন, আমিও যদি একই বক্তৃতা দেয়, তাহলে আপনি আমার থেকে আলাদা জগতের থেকে। সেই কারণেই আপনাদের সৃজনশীল আর সৃষ্টিধর্মী হতে হবে। যতটুকু জানেন, যতটুকু অনুভব করেন, ততটুকু মানুষের মধ্যে ছড়াই দিতে হবে, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য। কেন আজব কাজী নজরুল ইসলাম জীবন্ত, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার যে লেখনী, এই লেখনী দিয়ে তো মানুষকে একসঙ্গে করছে। আপনি যদি আমাদের দেশে দেখেন, এই স্বাধীনতা যুদ্ধটার আগে একটা ছবি রিলিজ পাইল, জয়রায়নের জীবন থেকে নেওয়া, এবং এটা রাজনৈতিকভাবে যে কীভাবে একটা অবস্থা তৈরি করছিল, তার কিছুদিন আগে না তার পরে ছবিটা নবাব সিরাজউদ্দৌলার মতো একটা জাতীয়তাবাদী চেতনাবোধ দর্শকের কানে কানে চলে গেল। সেই কারণে পাক বাহিনীর যে বড় কিরকম বলবো, আনোয়ার হোসেনের খোঁজে মাননের লেখা,
মানে সিরাজুল্লাহ পায়া গেছে না, খেয়াল করছেন? এগুলো কিন্তু গল্প না, এগুলো কিন্তু ঘটনা, সত্য ঘটনা। এরকম দেখেন একটা ছবি, রাজনৈতিক বলতে পারেন বা আমাদের দেশের সমাজ ব্যবস্থার কথা বলতেন গোলাপি এখন কিনে। তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্যাবিনেট মিটিং বঙ্গভবনে, তো একজন মন্ত্রী মানে সিনিয়র মন্ত্রী মুশফিকুর রহমান জানেন একটা বিলম্ব লাগে, আর এই জাদু সাহেব আপনার এত বিলম্ব কেন? তো উনি ইচ্ছা করে তো অভিনয় করলেন, ছোট্ট পিছিয়ে বলে ছবি দেখতেছিলাম। কি ছবি দেখছেন? গোলাপি এখন ট্রেনে। ও খুব ভালো লাগছে? না ভালো লাগেনি। কেন? না গোলাপি এখন ট্রেনে উঠবে কি করে? অর্থাৎ আগের দিন জিয়াউর রহমান ট্রেনের ভাড়া বাড়াইছে, উনি গোলাপি এখন ট্রেনের রূপক কথাটা শোনাইল, কোনো তর্ক হইল না, বিতর্ক হইল না, ক্যাবিনেট শেষ। পরের দিন লেট নাইটে নিউজে আসলো প্রত্যাহার, রেলের ভাড়া প্রত্যাহার। সুতরাং এরকম কবিতা, এরকম গল্প, এরকম চুটকি, এমন হিউমার দিয়েও কিন্তু অনেক বৃহৎ বৃহৎ সিদ্ধান্ত কিন্তু পরিবর্তন হয় বা কি হয়, সংশোধিত হয়, তাই না? যেমন আপনারা তো এখানে ধরেন একজনের নামের আগে যদি কিছু না বলেন, তাহলে তো যাওয়ার সময় হয় তোমার রাজনীতি করা একটু বেশি করে ফেলবে। এইটি তো ভুলঘাট। কারোর নাম যদি না বলেন কোনো সমস্যা নাই, আর কারোর নাম যদি বলেন, কারটা বেশি বললেন, কারটা বেশি কম বললেন, এটারও আবার হিসাব হয়। আর জিয়াউর রহমানের সম্পর্কে যে এরকম আমার সম্বন্ধে আপনারা যা বলেন, আমরা নিজেই লজ্জা পাই না, এত বড় তো হই নাই। তবে একটাই তো চুপ, একটা বল। আর জিয়াউর রহমানের সামনে যদি উচ্চ গলায় সমালোচনা করতে পারেন, উনি হাতে তালি দিয়ে আগে দিতে পারেন। সমালোচনা মানে কিন্তু শত্রুতা না, সমালোচনার মধ্যেও ভালো কিছু পাওয়া যেতে পারে, যেটা আমি গ্রহণ করতে পারি। তো উনি বলতেন যে ক্রিটিসিজম ইজ দ্য প্রি কন্ডিশন অফ ডেমোক্রেসি। যদি ক্রিটিসিজম না থাকে তাহলে গণতন্ত্র কিসের? বহু মানুষ থাকবে, বহু পথ থাকবে, বহু ধ্যান ধারণা থাকবে, একটা ডাইভার্সিটি তো থাকবেই, কিন্তু এই ডাইভার্সিটিকে একসঙ্গে করার নামই তো সৌন্দর্য। তো জিয়াউর রহমান সেই কাজটা করতেই বেশি, নানা মত নানা পথ থাকবে, কিন্তু দেশের প্রশ্নে একমত হতে হবে। জিয়াউর রহমান কিন্তু টোটাল জিনিসটাকে অর্গানাইজ করছিলেন তার এই জাতীয়তাবাদী চেতনার মধ্য দিয়ে। দেশটাকে চিনুন, দেশের মাটিটাকে চিনুন, অর্থাৎ দেশের মাটিটা যদি চিনেন, দেশটাকে যদি চিনেন, সেই দেশের প্রতি আপনার একটা দরদ আসবে। আর এই দেশের যত সম্পদ আছে, যেই সম্পদে আঘাত আসলে আপনি রিয়াক্ট করবেন, প্রতিবাদ করবেন। মনে করেন যে কারে বলছিল সঙ্গে করে ইন্ডিয়ান, আসলে তো ইন্ডিয়ান কালচার থেকে বাংলাদেশের মানুষ কিছু শিখে না, ক্ষণেকের জন্য আনন্দ পায়, বিনোদন পায়, হালকা। আচ্ছা, আমরা সেটা দিতে পারি না কেন? আমি যদি বলি সর্বশেষ আমাদের উজ্জ্বল ভাই আছেন নায়ক, ওনারা যখন নায়ক ছিলেন বা ওনারা যখন চিত্র জগতে আসলেন, তখন ঢাকার ভারতেও ছবি চলতো না, চরমভাবে চলত। তখন ভারতীয় ছবিটা তারাই তো মোকাবেলা করছেন, তাদের সৃজনশীল। বাংলাদেশের ছবি চলে নাই ভারতীয় ছবির সাথে, তা তো না, চলছে, কিন্তু ওই সৃষ্টির মধ্যে সাধনা ছিল। এখন সৃষ্টির মধ্যে সাধনাটার অভাব আছে। পরিচালক বললো, ডায়লগ করে দিল, যেভাবে করলো ওইভাবেই করলো, সে চিনলেও করলো না যে এটা আমার ঠিক হবে কি না, আমার এই এক্সপ্রেশনটা দিলে মানুষ কতটুকু নিবে, কতটুকু চালিয়ে যাও খাইব। মানে এখন চলচ্চিত্রে পরিচালকদের ভাষা হলো লাগাই দাও খাইব, অখাদ্য খাইব, খাদ্য খাইব, এই জন্যই সিনেমা জগতের দুর্দশা হয়েছে, তাই না? তো সেই জন্য বলছি যে আপনার প্রতিযোগিতা থাকতে হবে, এক জায়গা হইলেই তখন কিন্তু মানটা কমতে থাকে। তখন ভারতীয় ছবিকে মোকাবেলা করার জন্য, শুধু ভারতীয় ছবি না,
এমনকি পাকিস্তানের উর্দু ছবি ঢাকাতে এটা শাহ মুস্তাফিজ এরা সব উর্দু ছবি করা শুরু করলো এই দোসানি ফিল্মসের অধীনে। আমার যতটুকু মনে পড়ে রূপবান একটা ফোক চলচ্চিত্র, রূপবান রূপবান এই একটা বাংলা ছবি দিয়া এফডিসির মোড় ঘুরে দিল এই বাংলা ছবির প্রতি প্রকাশ। এরপরে জহির আইন করলো কোনটা মনে হয় বেহুলা সুন্দর। এই আস্তে আস্তে কিন্তু উর্দু ছবিটা বাড়ি দেওয়া শুরু করলো বাংলাদেশের ছবিগুলো করছে না। এই শাবানা শুরু করছে উর্দু ছবি দিয়ে, পরে সে চলচ্চিত্রে বাংলা ছবিতে শ্রেষ্ঠ অভিনেত্রী, তাই না? এই সব নাম শুরু করছে উর্দু ছবি দিয়ে, তারপরে বাংলা ছবি অনেক করছে, এটা ফাইনালি তো উর্দু ছবিতে চলে গেছে। তো সুতরাং আপনি কোনো কিছু বন্ধ করলে আপনার মান, সাংস্কৃতিক মান বাড়াতে পারবেন না। সকল সংস্কৃতির মধ্য থেকে আপনাকে খুঁজে বের করতে হবে আমার সংস্কৃতি সেরা, নাকি? প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতা না থাকতে মধ্যে আপনার মতো তো সৃষ্টির চেতনাবোধ আসবে না। সে কারণে আজকে এই যে আমরা ওই ছবি বন্ধ করি, ওই ছবি বন্ধ করি, সব ছবি তো বন্ধ করি, টেলিভিশনের পর্দা বন্ধ করবো কেমনি? কেন বাংলাদেশের মানুষে বাংলাদেশের টেলিভিশন দেখে না? আজকে যারা এখানে আছে তারা দেখবে, তাকে দেখা যায় কিনা, কিন্তু প্র্যাকটিক্যালি নন ইজ ইন্টারেস্টেড বাংলাদেশের টেলিভিশন দেখা। যেটা রাজনীতি করে, আবার অনেকে মেসেজ পাঠায় যে তার এখানে দেখা যায়। এই যে আমাদের রাজনৈতিক চর্চা, অর্থাৎ আহরণের থেকে আমাদের জাহিরতার স্বভাবটা বেশি হয়ে গেছে। আর এই জাহির করতে করতে কিন্তু আমরা অনেক রক্ত দিলাম, জীবন দিলাম। এত রক্ত এত জীবন তো দেওয়ার লাগে না। এক আনোয়ারা আর মতিউ আর ৬২তে আসার ৩টা লাশ গয়না পাওয়া যায় না আইবের আমল, আইবের সরাইতে। আর এখন লাশের সংখ্যাই তো করে শেষ করতে পারেন না, কারণ মানুষের মধ্যে সেই চেতনা বলতেই নেই। একটা কুকুর মারা গেলেও মানুষের মধ্যে একটা হইচই হইতে এই সময়। এখন মানুষ মইরা থাকে, পইরা থাকে, দেখেনও নাই, তার চললেও নাই, আমার কোন বিপদে পড়ে মারামারি লাগলে ১০ গজ দূর দাঁড়ায়, বাবা ঝামেলা মধ্যে নাম। তো এইটাও তো আমাদের সাংস্কৃতিক চেতনাবোধের অভাব থেকে হয়েছে, সাংস্কৃতিক চেতনাবোধ থেকে অভাব হচ্ছে না। সুতরাং জিয়াউর রহমানের রাজনীতিটাই কিন্তু ছিল আমাদের সংস্কৃতিকে ধারণ করা। আমি যদি আমার সংস্কৃতি ধারণ না করতে পারি, আমি কিভাবে বাংলাদেশি হব? খালি আমি পাসপোর্টে লিখলাম আমি বাইকন বাংলাদেশি হইলে কি বাংলাদেশি হইলাম? আমার বাংলাদেশের অভ্যন্তরে যে কোনো সম্পদের উপর আঘাত আসলে, যে কোনো কিছুর উপর আঘাত আসলে, সেই আগ্রাসী শক্তি হোক, সেই ভৌগোলিক কারণ হোক, যে কোনো কারণ আসলে, সেটাকে যদি আমি প্রতিবাদের সুরে না নামতে পারি, তাহলে আমি কখনো ন্যাশনালিস্ট হইতে পারবো না, আমি কখনো জাতীয়তাবাদী হইতে পারবো না। আমি জাতীয়তাবাদী দলের পদ পদবি বহন করতে পারবো, কিন্তু জাতীয়তাবাদী রাজনীতি আমার কাছ থেকে জনগণ পাবে না। আর আমার কাছে যদি জনগণ না পায়, তাহলে জনগণ কার পিছনে হাঁটব? আমরা তো জিয়াউর রহমানের মতো একটা নেতা মতোই তো নেতা আছে নাকি? এই যে পিওর ন্যাশনালিস্ট, একটা দেশপ্রেমিক, নির্লোভ, যেখানে তো পঙ্গপালের মতো মানুষ শুনছে তার শেখ মুজিবুর কি দেখতে শুনতে তার থেকে ছোট ছিল, পাহাড়ের মতো ডাপসারি লোক, তাই না? তাহলে ওই লোকটা বাদ দিয়া, যার লোকে একসময় মানুষ সোজা রাখছে, তারে বাদ দেওয়া জিয়াউর রহমানের পিছনে ছুটল কেন? অর্থাৎ জিয়াউর রহমানের যে দেশপ্রেমটা, এই দেশপ্রেমটা বলতে কিন্তু শুধু ওই এটা না, ভৌগোলিক অবস্থানটা না, এই দেশপ্রেমটা আমার হাজারো বছরের লালিত সংস্কৃতি। ডিফারেন্ট আছে সংস্কৃতির মধ্যে। যমুনার ওই পারের সংস্কৃতি, এই পারের সংস্কৃতি একটা। আবার নোয়াখালী গেলে বাংলা ভাষায় কথা কয়, আবার এটা ট্রান্সলেট করতে অনেকে বুঝতে। সেটাই গেলে তো দোবাসী না হলে তো বুঝি না। একবার লন্ডনে এক মেয়ে এসে বলে, আঙ্কল ডোন্ট স্পিক ইন বেঙ্গলি। কি কয়? আমি যে
প্রবলেমটা কি? কয় কান ফলো বেঙ্গলি। তা আমি বললাম যে এই সিলেটি মাতাম পারো? কয় সিলেটি মাতাম পারে, মানে সিলেটি মাতাম পারে কিন্তু বাংলা মাতাম পারে না। তার মানে কি আমার এখানে ভাষার মধ্যেই আছে। আবার যদি আপনি ইয়েতে যান বার্মা বলতো এখানেও বাংলা আদা বাংলা এটা আছে। যেমন গুয়াহাটির যখন বাংলা সংবাদ শুনবেন বাংলায়, কিন্তু উচ্চারণের মধ্যে অনেক রকমের ডিফারেন্স আছে। কিন্তু এই যে আমার নোয়াখালীর ভাষা, চিটাগাংয়ের ভাষা, সিলেটের ভাষা, এক এক জায়গার এক এক ভাষা, সব ভাষা এক এক জায়গায় এক এক ধরনের রীতিনীতি, তাই না? এক দেশের গালি, এক দেশের বলি, এই সব কিছুকে একসঙ্গে করেও কিন্তু আমার একটা জাতীয় সংস্কৃতি আছে। এই জাতীয় সংস্কৃতিটাই যখন মানুষকে পরিপূর্ণ করে তখনই মানুষ সাহসী হয়, তখনই তার মধ্যে দেশাত্মবোধ জাগে, ঠিক না? তো সুতরাং আমাদের কত চর্চাবাদ হয়ে গেছে। আমি ওই প্রফেসর সাথে আমার কাকির গল্প করতেছি, আমার বন্ধুর কাকি তো সিনেমা দেখে আসছে, তো মনটা খুব খারাপ। কী কাকি গেলেন তো দৌড়ে যায় সিনেমা দেখতে, মনটা খারাপ কে? না একটা দৃশ্যের মধ্যে কান্নাকাটি নেই, অর্থাৎ একটা ছবির মধ্যে একটা প্যাথেটিক রোল নাই, অর্থাৎ জীবন যে স্পর্শ করে মনটাকে, সে গানের মধ্যে আনন্দ খুঁজে পায় নাই। অর্থাৎ সমাজের ওই করুণ চিত্রটা দেখার জন্য সে আফসোস করে আয় পড়ল। আবার রিক্সাওয়ালারা তো কাপড় চোপড় খুলে নাচলে আবার তারা নাচে, দর্শক তো একরকম থাকবে না। কিন্তু এই দর্শকদের, এই শ্রোতাদেরকে তো আপনার মূল জায়গায় আনতে হবে কষ্ট করে, যাতে অশ্লীল জিনিসটা আমি পছন্দ না করি, ঠিক কিনা? আবার অশ্লীলতার মতো কিন্তু অনেকটা রাখছে। আমি উজ্জ্বল বলবো যে আমি একটা সিনেমার কথা বলবো। 74 সালে দুর্ভিক্ষ, এই শনির আটটাতে লঙ্গরখানা, সেই লঙ্গরখানাতে লাইন নিয়ে দাঁড়াইছে একজন মহিলা। দাঁড়াইতে দাঁড়াইতে যখন শেষ প্রান্তে আসছে, মহিলা ছিল গর্ভবতী। সে কিন্তু তার প্রসব বেদনা আছে, কিন্তু তার ক্ষুধার যন্ত্রণাটা এত বেশি, যখন সে থালাটা বাড়ায়, তার থালার মধ্যে এক চামচ খিচুড়ি দেয়, থালাটা সে খাইতে পড়ে যায়। মিনিট পাঁচেক পরে একটা চিৎকার বলা আওয়াজ হলো, একটা বাচ্চা প্রসব করছে। বাচ্চাটা প্রসব করছে। আপনারা যে নায়িকা দোয়েলের হাজব্যান্ড ছিল বাবুল, দৈনিক বাংলার ফটো সাংবাদিক, ওই ছবিটা তুলছিল। অর্থাৎ বাচ্চাটার পেটের ভিতরে অর্ধেক, বাইরে আসছে অর্ধেক, ঠিক এই ছবিটা। এখন আপনি যদি এই ছবিটা ফিল্মে কাটপিস লাগান, মানে ওই ঘটনাটাকে তোলেন, সেইখানে কি তার মধ্যে কি অশ্লীলতা কাজ করবে, না মনে একটা গভীর শোকের প্রশ্ন? সুতরাং আপনি মানুষের কাছে যেটা তুলে ধরবেন সেটা যেন মানুষ উপলব্ধি করতে পারে। মানে আমি একটা দেখাই দিলাম হয়ে গেল, তা না, এটা না, এটা হয় না। আমাদের ওই বোম্বের নায়িকাদের যেই পোশাকে মানায়, আমার বাঙালি নায়িকাদের ওই পোশাকে মানায় না, মানায়। এই যে আমরা ইউনিভার্সিটিতে পড়তাম, ধনী গরিব বুঝতাম না, একই রকম পোশাক, খুব একটা তো ব্যবধান না। এখন ইউনিভার্সিটিতে তো এক একটা এক এক রকম পোশাক, দেখলেই বোঝা যায় কোনটা শয়তান, কোনটা বদমাইশ, কোনটা ফাজিল, কোনটা ভালো, কোনটা ভদ্র, কোনটা নম্র, কোনটা বড় লোকের, কোনটা গরিবের, বোঝা যায়। কিন্তু আগে কিন্তু বোঝা যাচ্ছে না। এটা একটা নিজস্ব কালচারের মধ্যে থাকতো। ছাত্র, তার ইচ্ছে বেশি দেওয়া যাবে না, সে শিল্পপতি হোক, তার কে ইচ্ছে বেশি দেওয়া যাবে না, এটাই আমরা দেখতাম। তো যাই হোক, সংস্কৃতিটা মানে যেটা আমি বুঝাইতে চাইতেছি বা বলতে, আমি কম বুঝি বলে আমি বুঝাইতে পারতেছি না। সংস্কৃতিটা শুধু একটা জায়গায় সীমাবদ্ধ না। আমার ফুড, আমার যে খাবার অভ্যাস, এটা একটা সংস্কৃতির অংশ নাকি? এখন আমরা কাটলেট খাই, চামচ দেওয়া খাই, অনেকেরই দেখি ডাইল ভাতও চামচ দেওয়া খাই। আবার শেরে বাংলা বলতো আমি হাত দা না খাইতে বলে আমার মজাই লাগে না। আসলেও যারা নাকি হাত দা খাইতে অভ্যস্ত, তারা চামচ দা খাইতে টেস্ট করে না, ওই স্বাদ পাবে। তা এখন মেথি, আমরা একটু ভদ্রলোক হইতে চাই মাঝে মাঝে। আর এই ভদ্রলোক হইতে চাই, মানে আনকালচার খ্যাট খামার করব, ওই জন্য আমরা আবার কাঁটা চামচ না খাই। না, কাঁটা চামচ আমার খাইতে হবে কোনো কথা নাই।
নো, আপনি বিদেশে গেও যদি কাঁচা চামচা খেতে না দেন। হ্যাঁ, বিদেশে যদি থাকেন ভেজ তো আপনি থাকতে হবে। প্রেমাদাস আসছিল শ্রীলঙ্কা থেকে, তো বঙ্গবনে আসছে, তা আমি মন্ত্রী, আমার সাথে তো আমার ওয়াইফও গেছে, তো বাড়িতে আমার বলে যে লুঙ্গি পরা লোকটাকে আমি তোমার লগে না কথা বলবো। বুঝলাম তো শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, এটা লুঙ্গি পরাইছে না। আমরা ইট ইজ দেয়ার প্রাউডনেস, সে তার ন্যাশনাল ড্রেস করছে। এখন তো আমাদের দেশে একটা আমাদের জাতীয় পোশাক হইল না, জন্মদিনের পোশাক ছাড়া তো আমি জাতীয় পোশাক দেখি না। কোন পোশাকটা আমার ন্যাশনাল পোশাক, কোন পোশাকটা আমি ন্যাশনাল ডেতে যাব, সেটা লুঙ্গি হোক, গামছা হোক, একটা তো হইতে হবে। এটা স্যুট হোক, প্যান্ট হোক, এটা হইতে হবে তো। আছে নাই? আমাদের তো জাতির দৈন্যতার শেষ নাই। যে ওরকম একটা জাতির ডেফিনেশন দিয়ে গেছে, আর সেটা নিয়ে আবার ওই সকল বুদ্ধিবৃত্তিরা খায়, তারা আবার এটা নিয়ে নানা কনফিউশন। একবার বাঙালি হয়, একবার অবাঙালি হয়, অ্যান্ড কনভারসেশনের মধ্যে বাঙালিও ঠিক, বাংলাদেশিও ঠিক। হাসিনা বাঙালি, আবার পাসপোর্টের মধ্যে বাংলাদেশি, মানে সবটাই একরকম। ধর্ম নিরপেক্ষতাও থাকবো, আবার রাষ্ট্রধর্ম ইসলামও থাকবো, মানে কোনোটাই, সব কিন্তু সাংঘর্ষিক শব্দ। কিন্তু ক্ষমতায় থাকার জন্য গোজা মিল দেয় না, যে ওই যে জলবাইটা যখন সই বানায়, রিক্সাওয়ালার লাগে কিছু রাখে, একটু জ্ঞানী লোকের জন্য রাখে, কিছু মধ্যবিত্ত পরিবারের জন্য রাখে, সবাই যেন দেখতে পারে। হাসিনা এরকম সবার জন্য একটু 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 করে খোরাক রাখছে কনস্টিটিউশনে। ইট ইজ নট এ কনস্টিটিউশন অ্যাট অল ফর সবার কান্ট্রি। কনস্টিটিউশন অলওয়েজ ওন করবে দেশকে, রুলস অফ লকে, জাস্টিসকে, কিন্তু এই কনস্টিটিউশন তা না। তো যাই কথা বলতে গেলে শেষ করা যাবে না, এখানে শেষ করি। আপনারা সব ভালো থাকেন আর কথা বলি, চেষ্টা করেন। আমাদের সংস্কৃতিটাই আমাদের পরিচিতি। আমরা যে বাংলাদেশি, আমাদের সংস্কৃতি দিয়েই কিন্তু আমরা বাংলাদেশি, শুধু ভাষা দিয়ে না, শুধু ধর্ম দিয়ে না, আমার সব কিছু মিলেই কিন্তু আমি বাংলাদেশি। এত প্রত্যেকটা জিনিস আমার, এখানে গালি দিলে রক্ষা নাই, ঠিক না? সেজন্যই এই আলাপটা আমার ধারণা ছিল 4-5 জন লোক আসবে, এক একজন এক এক খণ্ড করে আলাপ করলে আমরাও কিছু শিখতে পারলাম, সবাই একটু শিখতে পারলাম। আর আমি আজও বলি, আগেও বলছি, সামাজিক সাংস্কৃতিক সংস্থা, যুবদল, ছাত্রদলের ভাবনা আর জাসাজের ভাবনা যদি এক হয়, তাহলে এটা না করাই। এটা জাসাজ যে কাজটা সেটি চর্চা করতে হবে, তার যে কাজটা, কে কী বললো না বললো, দু একটা প্রকাশনা বাইর করতে হবে, মাঝে মাঝে কিন্তু লিখতে হবে। এবং আমাদের যারা লিখে, তাদেরকে লিখে ওটাকে একটা সংকলিত করতে হবে, বই আকারে বের করে দিতে হবে, যেটা মানুষ এটা দেখে দেখে পড়বে, শুনবে, শিখবে। সুতরাং আমার প্রতিযোগিতা বলবো যে অন্য সংগঠনের সাথে জাসাসের প্রতিযোগিতা করার দরকার নাই, কারণ এটা ছোটোখাটো বিষয় না, সাংস্কৃতিক বিষয়টা ছোটোখাটো না, অনেক বড় বিষয়। সেই জন্য সবাইকে অনেক সময় ধরে কষ্ট করে আপনারা শুনছেন, অনেকেরই হয়তো কোমরও ব্যথা হয়েছে হয়, আমি এখানে ক্ষান্ত করি। সবাইকে ধন্যবাদ। আমি তো জিয়াউর রহমানের নামও লইলাম না, ম্যাডামের নামও লইলাম না, তারেক রহমানের নামও করে লইলাম না, ভুলা যায় নাই, এটা অন্তরে জিনিস অন্তরে আছে। তবে আমরা নিজেদেরকে জাহির না করে আমরা যদি আমাদের দায়িত্বটা পালন করি, তাইলে জিয়াউর রহমানের রাজনীতিটাও টিকে থাকবে, খালেদা জিয়াও মুক্ত হবে, এবং তারেক রহমানও তার মাতৃভূমিতে এসে আমাদের সামনে নেতৃত্ব দিতে পারবে। কিন্তু একটা কথাই বলছি, আমরা চিত্রজগতে অভিনয় করি, আমরা নাটকে অভিনয় করি, আমরা যেন রাজনৈতিক জীবনে অভিনয় না করি, এইখানে যেন অভিনয় না করি, সেটা আমাদের মনের কথা বাহির কথা যেন এক হয়। আমিও কিন্তু কম নাটক করি না জীবনে, বহুত নাটক করছি, কিন্তু আমি রাজনৈতিক জীবনে কোনো নাটক করি না, ব্যক্তি জীবনে কোনো নাটক করি না। আমি বহু পুরস্কারও পাইছি, এও কোনো মিথ্যা কথা না। সেই জন্য বললাম যে আপনারা আসল জায়গায় অভিনয় করেন না, যেটা মনে ধারণ করেন আর যেটা মুখে বলেন সেটা লালন করেন, তাহলে আমার সকল বালা মুসিবত কাটবে। বাংলাদেশ
জিন্দাবাদ।